আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এই বছর যারা 25 ব্যাচের থেকে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে যে রোডম্যাপ ক্লাস স্টার্ট করেছি, রোডম্যাপ টু ডিউ, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের জন্য এই ক্লাসগুলো, এবং আদার্স ইউনিভার্সিটিতেও তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা তারাও কিছু কিছু সিলেবাস প্রায় কাছাকাছি। ওকে, অর্থাৎ যারা এইচএসসি 25 সবাই আমাদের ক্লাসে জয়েন করো ইনশাআল্লাহ। আজকের ক্লাসটি হবে তোমার জীবনের টার্নিং পয়েন্ট, অর্থাৎ তুমি এই ক্লাসটির উপর ডিপেন্ড করে তুমি অনেক সিদ্ধান্ত নিতে পারবা। ওকে, সবাই ক্লাসে জয়েন করো। আর তোমাদের উদ্দেশ্যে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। প্রিয় ভাই বোনেরা, আজকের এই ক্লাসটি হতে পারে তোমার লাইফের দিক নির্দেশনা, যেখান থেকে তুমি সব কিছুই পাবা। ওকে, টোটাল গাইডলাইন পাবা, কোথায় থেকে পড়বা। মনে রাখবা, ওই অনলাইনে অমুক স্যারের কাছে তমুক স্যারের কাছে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি না করে এক জায়গায় ক্লাসগুলো মনোযোগ সহকারে করো, টোটাল সব কিছু কেয়ার পাবা। ওকে, সবাই একটু ক্লাসে জয়েন করো। সবাই ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করে দাও, যে ভাইয়া ক্লাসে এসেছে। ইনশাল্লাহ তোমাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস বলা যায় না, আজকেরটা হলো সাজেশন গাইডলাইন, কি করবা, কিভাবে করবা, কতটুকু পড়বা, কোথায় থেকে পড়বা, টোটাল একটা ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবা। সো যাদের উদ্দেশ্য, যাদের টার্গেট যে কোনো উপায় ঝাবিয়ান হব, তারা প্রত্যেকে ক্লাসে জয়েন করো। প্রত্যেকে অন্যদেরকে একটু মেনশন করে দাও যে ভাইয়া ক্লাসে চলে এসেছে। ওকে, ঝাপসা দেখাচ্ছে। আচ্ছা, এটা আমরা ক্লিয়ার করছি, দেখছি। 1 মিনিট। ক্লাসটাকে ঝাপসা দেখা যাচ্ছে না, কি কারণ? তোমরা একটু ক্লাসে জয়েন করো। ওকে, আমরা ওটা ঠিক করে দিচ্ছি। আমি সব সময় বলি, মানুষের যে কোনো কাজ করার সময়, ক্যামেরা ঠিক হয়ে যাবে, এখনই ঠিক হয়ে যাবে। ওকে, যে কোনো কাজ করার সময় তোমার আগে প্রস্তুতিটা, কি করবা, কি উদ্দেশ্যে কাজটা করবা, তোমার প্রস্তুতিটা অ্যাকুরেট হওয়া উচিত। ওকে, তোমার প্রস্তুতি ঠিক থাকতে হবে, অর্থাৎ তোমার উদ্দেশ্য যদি ফিক্সড না হয় তুমি কখনো গন্তব্যে পৌঁছাইতে পারবা না। সবাই ওকে, ঠিক আছে। তো যেটা বললাম, আজকে আমরা বাংলা কিভাবে পড়বো, কোথায় থেকে পড়বো, এই টোটাল একটা রোড ম্যাপ দিয়ে দিচ্ছি। ওকে, আর তোমরা যারা অনেক আগ থেকে আমাদের সাথে ক্লাস করছো, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আই এডুকেশন স্পেশালাইজড ইন ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং, আমাদের প্রত্যেকজন শিক্ষক তাদের নিজ নিজ জায়গায় অনেক বেশি দক্ষ এবং অভিজ্ঞ। ওকে, তো সবাই একটু মনোযোগ দিবা। তো আমরা কি বলেছি, বাংলা প্রস্তুতি যেভাবে শুরু করতে হবে, কোন কোন বিষয়গুলো পড়তে হবে, কোথায় থেকে পড়তে হবে, সবকিছু পেয়ে যাবা। একটু মনোযোগ দিবা। ওকে, সবাই একটু মনোযোগ দিবা। ওকে, বাংলা প্রশ্নের উৎস, যে সকল বিষয় পড়তে হবে। এমসিকিউ, আমরা জানি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 ধরনের প্রশ্ন হয়, একটা হলো এমসিকিউ আর একটা হলো রিটেন, রাইট? তাহলে রিটেনে টোটাল মার্কস কত বলো তো? 20। বাংলায় এমসিকিউ কত? 15। সো দুইটা পার্টি আমাদেরকে কি করতে হবে? আলাদাভাবে ভিন্নভাবে প্রস্তুতি নিতে হবে। সবাই একটু অন্যদেরকে মেনশন করে দাও। সবাই এখন তো ঠিক হয়ে গেছে, এখন আর ঝাপসা নেই। ওকে, এবার আসো। তাহলে বাংলা প্রশ্নের উৎস, যে সকল বিষয় পড়তে হবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলছি, তোমরা এইচএসসি পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছ। আমাদের এডুকেশনে নেক্সট উইক থেকে গাইডলাইন ক্লাস হবে, অর্থাৎ বেসিক যে ফাউন্ডেশন ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাস করবা
ক্লাসগুলো করে তোমরা যারা এখনো আমাদের নিয়ে সন্দেহ আছো বা আমাদেরকে ভালো আমাদের কাছে কন্টিনিউ ক্লাস করো নাই, বাট সবাই বলে আই এডুকেশন, সবার কথা মুখের কথা শুনে তোমরা আমাদের এখানে ক্লাস করতে এসেছো, তোমাদেরকে বলছি তোমরা অন্তত পক্ষে আমাদের ফাউন্ডেশন ক্লাসগুলো না করে কারো কোনো ইউনিভার্সিটি কোচিং এ ভর্তি হবা না। ওকে, মনে রাখবা এটা তোমার লাইফ। তুমি যদি এই মুহূর্তে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নাও, তোমার পুরো জীবন পস্তাইতে হবে। ঠিক আছে, আবেগী হওয়া যাবে না, ইমোশনাল হওয়া যাবে না, সেটা আমাদের উদ্দেশ্য বলছি। তুমি যদি আমাদের চেয়ে বেস্ট কোনো বেটার কোনো সার্ভিস পাও, ডেফিনেটলি গো দেয়ার, বিকজ এটা তোমার লাইফ 4-5 মাসের উপর ডিপেন্ড করবে তুমি কি হবা, তোমার আইডেন্টিটি কি হবে, তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়বা। ওকে, সো তুমি কেমন চাকরি করবে, মানে টোটাল তোমার লাইফের একটা মানে ছবি দেখতে পাবা তুমি এই 4-5 মাস যদি পরিশ্রম করো। ওকে, আর আমরা তোমাকে তোমার এই পরিশ্রমের সাথে আমরা থাকবো। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ওকে, সবার উদ্দেশ্যে বলছি মনোযোগ সহকারে। আমরা আজকে দেখিয়ে দিব, আমি আগে তোমাকে আমি একজন শিক্ষক যে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু হাতে লিখে 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 পড়িয়ে দিব। ওকে, অর্থাৎ তোমাকে প্রত্যেকটা উদাহরণ যা ইউনিভার্সিটিতে আসবে সবকিছু তোমার খাতায় থাকবে ইনশাআল্লাহ। সো একটু টাইম দিতে হবে। আমার ক্লাসগুলো সাধারণত একটু বোরিং হয়। বোরিং কেন বানাই আমি তোমাকে মজা দিব না, ফান দিব না, ফালতু গল্প বলবো না, মজার গল্প বলবো না, যে গল্প পড়ে শুনে তুমি খুশি হবা, হাসি দিবা, বাট তোমার কাছে সময় কম, হাসি ঠাট্টা মজা জোকস শোনার টাইম নাই। তার উপর হলো অনলাইন ক্লাস। সো আমি অনলাইন ক্লাস এমন ভাবে নিব যেন তুমি অফলাইনের চেয়ে বেটার সার্ভিস পাও। ওকে, অনেকে চলে আসছে, আমরা শুরু করে দিচ্ছি, তারপর আমরা আলোচনায় মাঝে মধ্যে আমরা আলোচনাগুলো করব, কারণ যেহেতু মাত্র শুরু তোমাদের আমাদের সাথে, আমার কথা আগে শুনতে হবে আমি কেন তোমাদের সাথে এসেছি। ওকে, প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এমসিকিউ প্রশ্ন হবে 15 এবং রিটেন হলো কত 20, এই টোটালটা হলো 35। ওকে, ক্লিয়ার? এবার আসো বোঝার ট্রাই করো, সবাই একটু মনোযোগ দাও। আমাদের বাংলা প্রশ্ন সবাই লিখতে হবে, প্রত্যেককে লিখবা। বাংলা প্রশ্ন, আমাদের বাংলা প্রশ্ন, সবাই মনোযোগ দাও। এই বাংলা প্রশ্ন হবে 3টা প্যাটার্ন, 3টা জায়গা থেকে। কয়টা জায়গা থেকে বলো? 3টা জায়গা থেকে এই প্রশ্নগুলো হবে। কিরকম লক্ষ্য করো, আমি লিখে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে লিখবা। ওকে, আমরা সাহিত্য পাঠ থেকে একটা প্রশ্ন আসবে, সবাই লক্ষ্য করো, সাহিত্য। ওকে, সাহিত্য অংশ থেকে প্রশ্ন আসবে, সেখানে সহপাঠ আছে। আরেকটা আছে হলো ব্যাকরণ। ওকে, ব্যাকরণ থেকে প্রশ্ন আসবে। আরেকটা প্রশ্ন আসবে হলো মুখস্থ বিষয়, যেটাকে আমরা বলবো বিরচন, মুখস্থ অথবা এটা বিরচন বলবো। ওকে, তাহলে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে, সাহিত্য থেকে প্রশ্ন আসবে। সবাই জয়েন করেছ? আমি একটু স্লো করছি যেন অনেকে জয়েন করতে পারে। ওকে, জি, বি এবং সি টোটাল ক্লিয়ার আইডিয়া দিয়ে দিব। তোমার এমসিকিউতে কেমন ধরনের প্রশ্ন আসবে, কি পড়তে হবে, কোথায় থেকে পড়তে হবে, কোন কোন টপিকস পড়তে হবে, সেম টাইম রিটেনে কি কি পড়তে হবে, ডিটেলস দিয়ে দিব। তোমরা যারা উপস্থিত আছো সবার উদ্দেশ্যে একটাই কথা বলি, ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর ক্ষেত্রে বিভাগ পরিবর্তন, মানবিক, সি ইউনিটে আমরা যে সার্ভিস দিচ্ছি আমাদের চেয়ে বেটার সার্ভিস দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, আর মনে রাখবে এখানে শুধু পড়াইলে হবে না, শেষ পর্যন্ত তোমাকে ধরে রাখতে হবে, শেষ পর্যন্ত সার্ভিস দিতে হবে। হুটহাট করে একটা দুইটা টপিক ভালো পড়াইলে হবে না। ওকে, এবার আসো। তো আমি কি বললাম, আমি একটু স্লো করছি এই জন্য যে অন্যরা যেন আসে। এবার আসো, তো যেটা বললাম আমাদের প্রশ্ন হয় 3টা পাঠ থেকে, সাহিত্য থেকে, ব্যাকরণ থেকে, মুখস্থ বা বিরচন অংশ থেকে। ওকে, এখন এই সাহিত্যের মধ্যে কি আছে বলো? সাহিত্যের মধ্যে আছে গদ্য। ওকে, সাহিত্যের মধ্যে আছে পদ্য, আর এখানে সহপাঠ হিসাবে আছে কি বলতো? সহপাঠ হিসাবে আছে একটা হলো নাটক, আরেকটা হলো উপন্যাস। ওকে, নাটক আর উপন্যাস দেখছো সবাই? ওকে, এখন এবার বোঝার ট্রাই করো। এই গদ্য পদ্য সিলেবাসভুক্ত, শর্ট সিলেবাস না, সবকিছুই পড়তে হবে। তোমার সিলেবাসে যা আছে, আগে 12টা ছিল,
যেমন এখন তোমার বঙ্গবন্ধুকে নিয়ে লেখাগুলো এখন না পড়াই উচিত। ওকে, ওইখান থেকে কোনো প্রশ্ন আসবে না, এটা বুঝতে পেরেছো কি বলতে চাচ্ছি। তাহলে গদ্য পড়বা, পদ্য পড়বা। পদ্য বলতে আমরা কবিতা, ওকে, গদ্য, পদ্য, নাটক, উপন্যাস, সাহিত্য অংশ থেকে এই 4টা জায়গা থেকে প্রশ্ন আসবে। সবাই একটু লিখবা, তোমরা সবাই একটু লেখো, এই না লিখলে হবে না। ওকে, সবাই একটু মনোযোগ দিয়ে লেখো, না লিখলে হবে না। এবার আসো, তারপরে আমরা কি বললাম, আমি এখন বলি এই গদ্যগুলো কিভাবে পড়তে হবে, একটু মনোযোগ দাও। গদ্যগুলো কিভাবে পড়তে হবে? এই গদ্য পড়তে হলে তোমাকে অবশ্যই গদ্য, একটা গল্প নিলা তুমি, গল্পের লেখক পরিচিতি পড়তে হবে। লেখক পরিচিতি, যিনি লিখছেন তার জন্মসাল, মৃত্যুসাল এবং তার বিখ্যাত রচনাগুলো, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কোথায় মৃত্যুবরণ করেছেন, এভাবে একদম মুখস্থ। এখন বিভিন্ন গাইড বইতে এগুলো অনেক বেশি ইনফরমেশন দেওয়া থাকে, বাট তুমি তোমার যে টেক্সট বুক, যে মূল বই, পাঠ্য বই থেকে পড়ে নিবা। পাঠ্য বইতে যতটুকু আছে এতটুকু মাস্ট পড়তেই হবে। তোমাদের মধ্যে যারা আছো যে ভাই আমি যে কোনো উপায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকতে চাই, তাহলে প্রিয় ভাই, প্রিয় বোন, তুমি আমার কথাগুলো শোনো। অনলাইনে অনেক মানুষ ক্লাস নেয়, বাট তোমার ভাই এখানে পরীক্ষিত, দীর্ঘ 14 বছর পড়াচ্ছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি। নট অনলি দ্যাট, আমার কাছে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট, সেকেন্ড, থার্ড সহ প্রত্যেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার স্টুডেন্ট সফল হয়েছে। এখন দ্যাট মিনস আমি আমার কাছে পড়ে কেন সফল হয়, এইটা আমি একটু তোমাকে বলি, কারণ আজকে তোমাকে আমার কথা শুনতেই হবে। সেটা হলো, অনেক টিচার নিজেকে যাচাই, মানে নিজের ভাব প্রকাশ করার জন্য স্টুডেন্টকে বলে এটা পড়বো, এটা পড়বা, সব জায়গা থেকে প্রশ্ন হয় না, 2-4টা পড়বা, মানে তোমাকে সিলেবাসটা অনেক বেশি শর্ট করে দেয়, অনেক অল্প কিছু পড়ায়। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ভাই বোনেরা, একটু কল্পনা করো, এটা তোমার জীবন। তুমি যদি একটা ভালো বিশ্ববিদ্যালয়ের চান্স পাও, তুমি সারা জীবন ভালো থাকবা। সো তোমার টাইম আছে সবকিছু পড়ার। ইউনিভার্সিটির প্রশ্ন কোথায় থেকে হবে এই বছরের সাথে আগামী বছরের 100% মিল থাকবে না। অর্থাৎ তুমি 5 বছরের প্রশ্ন আমি তোমাকে দেখাবো, বাট এর পরের বছর তোমাদের সাথেও মিল থাকতে পারে না। সো আমি সুফিয়ান সজীব ইউনিক এই জায়গায় যে আমি সবগুলো টপিক খুব ভালোভাবে তোমাকে হ্যান্ড নোট করে দিব, বুঝিয়ে দিব। আমরা কোনো কিছু তোমাকে শর্টকাটে যাব না, আমরা তোমাকে প্রপার ওয়েতে বোঝাবো। লাস্ট ইয়ারের কথা বলি, পুরা লাস্ট ইয়ার আমরা নিয়ার অ্যাবাউট 15,000-এর বেশি স্টুডেন্টদেরকে সার্ভিস দিয়েছি। তোমরা যারা অলরেডি ক্লাসে আছো, জাস্ট এটা শুনো, একজন স্টুডেন্ট আমাদের এডুকেশন সম্পর্কে, আমাদের শিক্ষকদের সম্পর্কে নেগেটিভ কথা বলতে পারবে না। একটা বলতে পারে, আপনারা বলেছিলেন ক্লাস দিবেন 30টা, আপনি নিছেন 60টা, দ্যাট মিনস বেশি ক্লাস দিয়েছি, বেশি প্রেশার দিয়েছি। সো একটু মনোযোগ দিতে হবে। তাহলে গদ্যগুলো কিভাবে পড়বা বলো তো? গদ্য লেখক পরিচিতি পড়বা, মানে তারপরে কি পড়বা, শব্দ উৎস পরিচিতি পড়বা। উৎস পরিচিতি পড়বা, বইয়ের পেছনে দেয়া আছে, এটুকু পড়লে এনাফ। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, শব্দার্থগুলো থেকে প্রত্যেক বছরেই প্রশ্ন হয়, 1-2টা হয়, মাঝে মধ্যে আসে। শব্দার্থগুলো পড়তে হবে। শব্দার্থগুলো পড়বা এই জন্য যে শব্দার্থগুলো পড়লে তুমি মূল গদ্যটার যে কঠিন কঠিন কিছু শব্দ আছে সেগুলো বুঝতে তোমার জন্য সহজ হবে। তাহলে আমি প্রথমত, সবাই একটু মনোযোগ দাও, প্রথমত লেখক পরিচিতিটা একদম মুখস্থ করে ফেলতে হবে মূল বই থেকে, পাঠ্য বই থেকে। উৎস পরিচিতি পড়তে হবে, শব্দার্থ পড়তে হবে, তারপর গিয়ে মূল যে গল্পটা আছে লাইন বাই লাইন, লাইন বাই লাইন বারবার পড়বা, বারবার পড়বা, বারবার পড়বা। যেই পার্টটুকু অনেক বেশি ইম্পর্টেন্ট, যেখানে অনেক ইনফরমেশন আছে, তুমি মনোযোগ সহকারে যদি পড়ো তুমি বুঝতে পারবা এখানে প্রশ্নটা আসতে পারে। সো আমার একটা কথা, আমার গাইডলাইন ফলো করে স্টুডেন্ট ভালো করে, এর কারণ হলো আমি সবকিছু, মানে একটা স্টুডেন্ট যেহেতু পরীক্ষা দিবে লাখের অধিক শিক্ষার্থীদের সাথে, সো তার জন্য কোনো গ্যাপ না থাকে। এডুকেশনে পড়লে তোমার কোনো গ্যাপ থাকবে না, তুমি 100% তোমার প্রস্তুতি হবে 100-100। তুমি যদি পরিশ্রম করতে চাও, তুমি যদি পরিশ্রমী হও, বাকিটা আমাদের উপর ছেড়ে দাও। আমরা তোমাকে বাধ্য করব, তোমার জানার দরকার নাই, আমরা তোমাকে দেখিয়ে দিব কি পড়বা, কোথায় থেকে পড়বা। ক্লিয়ার? প্রতিদিনের পড়া আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। এবার আসো, তাহলে আমরা গদ্যটা পড়লাম কিভাবে, উৎস লেখক পরিচিতি পড়লাম, উৎস পরিচিতি পড়লাম, শব্দার্থ পড়লাম, মূল গদ্য পড়লাম। ক্লিয়ার? পদ্য বা কবিতা সেম, কবি পরিচিতি মাস্ট পড়তেই হবে। যে কোনো গাইড বইতে অনেক বেশি ইনফরমেশন, আমাদের শিটে অনেক বেশি ইনফরমেশন, এতটুকু না পড়তে পারলে তোমার যে পাঠ্য বইতে যতটুকু দেয়া আছে, তোমাদের এইচএসসি যে টেক্সট বুকে ওইটুকু পড়তেই হবে। তারপর কি পড়বা? উৎস পরিচিতি, সেম ওয়েতে গদ্যের মতো উৎস পরিচিতি পড়বা।
তারপর পড়বা কবিতার শব্দার্থ, মাস্ট মাস্ট মাস্ট, কারণ একটা কবিতা ভালোভাবে বোঝার জন্য শব্দার্থ তোমাকে পড়তেই হবে, শব্দার্থ তোমাকে পড়তেই হবে। তাহলে কবিতার শব্দার্থগুলো পড়বা। কিছু কিছু শব্দার্থ দেখবে অনেক বড়, বাট ওইগুলো থেকে প্রশ্ন হয় না, বাট ওই কবিতা বোঝার জন্য ওগুলো তুমি ওই থিমটা বুঝে নিবা। ক্লিয়ার? আর আমরা কবিতাগুলো পার্ট বাই পার্ট, লাইন বাই লাইন ধরে ধরে তোমাকে পড়িয়ে দিব। অনেকে আমাকে প্রশ্ন করো, বিগত 14 বছরে হাজার হাজার শিক্ষার্থীর প্রশ্ন, ভাইয়া কবিতাগুলো কি মুখস্থ করবো কিনা? তোমরা একটু মনোযোগ দাও প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ভাইয়া কবিতাগুলো কি মুখস্থ করবো কিনা? আমার উত্তর হলো ইয়েস, আমার উত্তর হলো নো। বলবা এটা আবার কি রকম কথা ভাইয়া? আমার কথা হলো, তুমি যদি পারো, তোমার জন্য 12টা কবিতা মুখস্থ করা আহামরি কিছু না। আর যদি তোমার এটা কষ্ট হয়, তাহলে এমন ভাবে পড়বা তুমি যেন কবিতার অর্থ বুঝো, কোন লাইনের পর কোন লাইন আছে, এই লাইনের আগের লাইন কি, এই লাইনের পরের লাইন কি, এটা যেন বুঝতে পারো। দ্যাট মিন্স কবিতাগুলো বারবার পড়বা, বারবার পড়বা। কেউ যদি নিশ্চিত সফল হতে চাও, কেউ যদি নিশ্চিত সফল হতে চাও, আমি বলবো মুখস্থ করে ফেলো। এখন তুমি বলবা ভাই এটা তো অনেক কষ্ট। না ভাই, আমি জাস্ট তোমাকে, আমি তো হাজার হাজার স্টুডেন্ট, আমি আগে যে কোচিং এ ছিলাম বিভাগীয় প্রধান হিসেবে ছিলাম, তারপরে আমার নিজের প্রাইভেট ব্যাচে হাজার হাজার শিক্ষার্থী পড়িয়েছি, যারা আমার প্রাইভেট ব্যাচে পড়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। আমি এডুকেশনে এখন আমি যেভাবে প্রাইভেটে পড়াইতাম, ট্রাস্ট মি, তুমি বাংলাদেশে অনেক শিক্ষক পাবা, অনেক মানুষ পাবা, অনেক স্যার পাবা, বাট তোমার সুফিয়ান সাজিব ভাইয়ের মতো প্রত্যেকটা টপিক তোমাকে বুঝাইয়া দেওয়ার মতো মানুষ পাবা না। ভর্তি করানোর জন্য অনেক কথা বলবে। আমি যে কথাগুলো বলছি আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট অনেক এখানে দেখবে। কেউ যদি মনে করো যে সুফিয়ান সাজিব ভাইয়ের কোনো কথা তিনি রাখেন নাই, প্লিজ একটা কমেন্ট করবা যে ভাইয়া সার্ভিস ভালো না। সো কি পড়বা বলো? কবি লেখক পরিচিতি পড়বা, কবি পরিচিতি পড়বা, উৎস পরিচিতি পড়বা, শব্দার্থ পড়বা, কবিতাগুলো মুখস্থর মতো পড়বা। এবার আসো, নাটক থেকে লেখক পরিচিতি পড়বা, উপন্যাস থেকে লেখক পরিচিতি পড়বা। এই নাটক আর উপন্যাস গত 2-3 বছরের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তোমার কাছে মনে হবে এত বড় নাটক আমি কিভাবে পড়বো, মানে উপন্যাস আমার মনে থাকে না। প্রিয় ভাই বোনেরা, তুমি যদি জীবনে একটু ভালো করতে চাও, তোমার ক্যারিয়ার যদি, মনে রাখবা তুমি সারা জীবন পরিশ্রম করবা, গাধার খাটুনি খাটবা, তোমার আইডেন্টিটি চেঞ্জ হবে না। তোমার একদিন অনেক টাকা হবে, আমি সব ক্লাসে বলি, বাট তুমি একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয় না পড়লে মানুষ তোমাকে পাত্তা দিবে না। তুমি যখন রাস্তা দিয়ে যাবা, তুমি যখন তোমার গ্রামে ফিরবা, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মানুষ একটা অন্যভাবে ট্রিট করবে। তুমি জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ো, মানুষ অন্যভাবে ট্রিট করবে। তুমি রাজশাহী ইউনিভার্সিটির লয়ের অনেক ডিমান্ড আছে, লতে পড়ো, মানুষ তোমাকে পাত্তা দিবে। মনে রাখবা, কেউ তোমাকে জোর করে এসে পাত্তা দিবে না। তুমি কোয়ালিটি, যোগ্যতা অর্জন করো, মানুষ এমনিতে তোমাকে পাত্তা দিবে। সিম্পল একটা ইস্যু বলি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, আমার কনফিডেন্স লেভেল 100। আমার মতো আরেকজন যদি পড়াইতে পারে, বাট সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে না, ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে না, তার কিন্তু পড়ানোর ক্ষেত্রে কনফিডেন্স পাবে না। এই জিনিসটা মাথায় রাখবা। তুমি পড়বা ভালো বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে, তুমি কোনো ইন্টারমিডিয়েট পাস কোনো শিক্ষকের কাছে পড়বা না। যারা এইসিসি তে শুধু তোমাকে পড়িয়েছে তাদের কাছে পড়বা না। ভাইয়া এইসিসির সিলেবাসটা হলো ছোট, আর ইউনিভার্সিটির সিলেবাস পুরো দেশ, পুরো দুনিয়া। সো এই লোক তোমাকে পুরো দুনিয়ার সার্ভিস কিভাবে দিবে? আমি 14 বছর পড়াচ্ছি, আমি তোমাকে সার্ভিস দিতে পারবো। আজকের কথাগুলো তোমাকে শুনতেই হবে তুমি যদি সফল হতে চাও। এবার আসো, তাহলে নাটক উপন্যাস তোমাকে পড়তে হবে, রিডিং পড়বা, বারবার পড়বা, বারবার পড়বা, বারবার পড়বা, বারবার পড়বা। পড়ার কোনো বিকল্প নাই, তোমার কোনো অন্য কোনো কাজ নাই। তোমার এই মুহূর্তে কাজ একটাই, পড়াশোনা। তোমাকে পড়াশোনা করতে হবে ভাই। তোমার ভাল লাগবে না, তুমি যখন পড়তে চাইবা, তোমার ফেসবুকিং করতে ইচ্ছা হবে, রিলস দেখতে ইচ্ছা করতে হবে, করবে, প্রেম করতে ইচ্ছা করবে, বাট সারা জীবন ফেসবুক, প্রেম, রিলস সব দেখতে পারবা। বাট একটা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হইলে এগুলো সবই চলবে, সবই থাকবে। তখন থাকবে আনন্দের সাথে করবা, ঠিক আছে? তখন ভয় লাগবে না। ওকে, কাম টু দ্য পয়েন্ট। এবার আসো, তাহলে এইটা করলাম, কি বললাম? সাহিত্য পাঠ থেকে প্রশ্ন আসবে, তো এই 4টা সেগমেন্ট থেকে আসবে। গদ্য পদ্য অনেকে বলে শর্ট সিলেবাস না, মোট তোমার মূল সিলেবাসে যতটা আছে 26-27 সিলেবাস না, 25 সিলেবাসে যতগুলো ছিল সবগুলো পড়বা, ঠিক আছে? শর্ট সিলেবাসে যেগুলো ছিল সেগুলো গুরুত্ব দিবা, বাট ফুল সিলেবাস পড়তে হবে, মাইন্ড ইট, ফুল সিলেবাস পড়তে হবে। ওকে ওকে, এবার আসো, এবার আসো, সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। এবার আসো, এই যে এই মুখস্থ বিষয়, কি বিষয় বলো? এই মুখস্থ বিষয়ের মধ্যে তোমরা একটু গুরুত্ব দিবা। ব্যাকরণটা আমি একটু পরে বলি,
মুখস্থ বিষয়, মুখস্থ বিষয়ের মধ্যে অবশ্যই তোমাকে গুরুত্ব দিতে হবে, মনে রাখবা সমার্থক শব্দ, সমার্থক শব্দ পড়তে হবে। ওকে, তারপরে বিপরীত শব্দ, বিপরীত শব্দ লিখে রাখো, শব্দ পড়তে হবে। ওকে, তারপরে তোমাকে পারিভাষিক শব্দ পড়তে হবে, মাস্ট। পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন আসবেই, পারিভাষিক শব্দ। ওকে, তারপরে তোমাকে পড়তে হবে বাগধারা, বাগধারা, বাগধারা থেকে প্রশ্ন আসে, পারিভাষিক শব্দ পড়তে হবে, বাগধারা পড়তে হবে সবাই। ওকে, বাগধারা পড়তে হবে। তারপরে পড়তে হবে প্রবাদ প্রবচন, প্রবাদ প্রবচন। কাট ইউর ক্লথ অ্যাকর্ডিং টু, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, রাইট? দ্যাট মিনস আয় বুঝে ব্যয় করো। এই যে ইংরেজি একটা লাইন থাকবে, ওটার প্রবাদ প্রবচন তোমাকে কি করতে হবে? পড়তে হবে। তাহলে সমার্থক শব্দ পড়বা, বিপরীত শব্দ পড়বা, পারিভাষিক শব্দ পড়বা, বাগধারা পড়বা, প্রবাদ প্রবচন পড়বা। ওকে, এগুলো মাস্ট, এগুলো তোমাকে পড়তেই হবে, এগুলো মাস্ট। প্লিজ একটু নোট করে রাখো। এর ভিতরে এই সমার্থক শব্দ থেকে প্রশ্ন আসবে, পারিভাষিক থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে, বাগধারা, এই তিনটার ইম্পর্টেন্স অনেক বেশি। ঠিক আছে, এর বাইরেও আরো কিছু আছে, মুখস্থ বিষয়ের প্রয়োজন নাই। এগুলো যদি ভালোভাবে পড়ো, এগুলো যদি ভালোভাবে পড়ো এনাফ। ইংরেজি একটা লাইন থাকবে, সেটার বাংলা, ঠিক আছে, প্রবাদ প্রবচন আমাদের শীটে দেয়া থাকবে, তোমার টেনশন করার কিছু নাই, আমরা স্টেপ বাই স্টেপ এগুলো তোমাকে প্রোভাইড করব। তাহলে কি গেল ভাইয়া? সাহিত্য অংশ। এখানে আমাদের কাজ, আমরা তোমাকে প্রত্যেকটা গদ্য, প্রত্যেকটা পদ্য বুঝিয়ে দিব, পড়িয়ে দিব, একদম গোলায়া কি করে দিব, খাওয়াইয়া দিব। আর তোমার নিয়ত থাকতে হবে, আল্লাহ আমি চাই, আমি ঢাবিতে পড়তে চাই। বিশ্বাস করো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অনেক স্মার্ট বাট তোমরা হেলাফেলা করো, মনে রাখবা তুমি এইচএসসি তে তোমার রেজাল্ট কি, এটার উপর ডিপেন্ড করে তুমি ইউনিভার্সিটিতে চান্স পাবা না। ইউনিভার্সিটিতে চান্স পাইতে হলে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই, মাথায় রাখবা, পড়ার কোনো বিকল্প নাই। এবার আসো ব্যাকরণ। এই ব্যাকরণ তুমি কি করবা? এবার তো আসছো, পড়ছো মহা বিপদে। এই ব্যাকরণ তোমাকে পড়তে হলে ব্যাকরণ পড়বা কোথায় থেকে? ব্যাকরণ তোমার এইচএসসি তে যেই কয়েকটা টপিক ছিল, ওই কয়েকটা টপিক এনাফ না, এর বাইরেও আরো অনেকগুলো 40-50টা টপিক আছে। এবার আসো, ব্যাকরণ তোমার পড়া লাগবে না। আমি যদি বলি ব্যাকরণ তোমাদের পড়া লাগবে না, তাহলে কেমন লাগবে বলো? তুমি খুশি হবা না? আমি বললাম তোমাদের ব্যাকরণ পড়া লাগবে না, ব্যাকরণের অংশটা আমার উপর ছেড়ে দাও। মনে রাখবা আমি তোমাদের ভাইয়া। ওকে, ব্যাকরণ পড়া লাগবে না। ব্যাকরণ 1 নাম্বার হলো, এখানে লেখো, আমার নাম লেখো সুফিয়ান সজীব ভাইয়া, সুফিয়ান সজীব ভাইয়া, এই নামটা লাগবে, সজীব ভাইয়া। বাংলাদেশে আর কোনো কোচিং পাবা না, আর কোনো শিক্ষক পাবা না আমার চেয়ে অনেক বাংলা ব্যাকরণ ভালো বুঝে, অনেক ভালো শিক্ষক, সব ঠিক আছে, বাট কেউ কাউকে পাবা না যে তোমাকে ব্যাকরণ সব টপিক খুব ভালোভাবে ধরে ধরে বুঝিয়ে দিবে। একটা পড়াবে, দুইটা পড়াবে, স্লাইড দেখায় পড়ায় দিবে, ফিনিশ। মানে তুমি বুঝতেও পারবা না, বাট এখানে অনেক কিছু আছে। জাস্ট এটাই বললাম, এই ব্যাকরণ শুধু নাম লেখো সুফিয়ান সজীব ভাইয়া, অর্থাৎ তোমার ব্যাকরণের পুরো দায়িত্ব আমার। তুমি শুধু নিয়ত করো যে আমি ঢাবিয়ান হব, আমি পাবলিকিয়ান হব, আমাকে একটা ভালো সাবজেক্টে পড়তে হবে। আমি পরিশ্রম করতে রাজি আছি, ভাইয়া কি করা লাগবে আপনি বলেন। আমি পরিশ্রম করতে রাজি আছি, আপনি বলেন আমার কি করা লাগবে, তার জন্য আমি আছি, দায়িত্ব। ওকে, দ্যাট মিনস আমার সুফিয়ান সজীব ভাইয়ার হ্যান্ড নোট। ওকে, হ্যান্ড নোট আমি লিখে দিব প্রত্যেকটা টপিক। আবারও বলছি, অনেক জনপ্রিয়, অনেক ভাইরাল টিচারের কাছে যাবা না ভাই, প্লিজ। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা পাবলিক বিশ্ববিদ্যালয়, এখানে যোগ্যতার একটা ফ্যাক্ট আছে। তুমি আবেগে পড়ে এমন কারো কাছে চলে গেলা যিনি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, সো তার থেকে ডেফিনেটলি আমি ভালো পড়াইতে পারবো, কারণ আমি 14 বছর পড়াচ্ছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি অনেক বেশি পরিশ্রমী, আমি তোমাদের জন্য দিন রাত খাটি। আমার কথাগুলো কেন এরকম কনফিডেন্স নিয়ে বলছি, বিকজ আমি গত 14 বছর খাটছি এবং 14 বছরই সফলতা পেয়েছি। ইনশাল্লাহ তোমরাও সফল হবা। তোমরা শুধু দোয়া করো আমি যেন সুস্থ থাকি। তোমাদের প্রত্যেকের মুখে, এই ক্লাসটা এখন যারা দেখছো, এর বাইরে তো পরবর্তীরা দেখবা, প্রত্যেকের মুখে একটাই কথা আমি শুনতে রাজি, শুনবো ইনশাল্লাহ। তোমরা বলতে বাধ্য যে বাংলা ব্যাকরণ এইভাবে কেউ আর কোনোদিন পড়ায় না। আমি আবারও বলছি, মজার বিষয়, একটা টপিক ভালো পড়ায়, 2টা টপিক সুফিয়ান ভাইয়ের ক্লাস দেখে মুখস্থ করা যায়, বাট 50টা টপিক সুফিয়ান ভাইয়ের মতো সেম ওয়েতে ডেলিভারি দিবে না। পারলেও কোনো পাগল এরকম পাগল হয় না যে তোমাকে
প্রতিদিন সুন্দরভাবে পড়াবে, প্রতিদিন তোমাদের প্রতি দায়িত্বশীল থাকবেন, প্রতিদিন তোমাদের প্রতি ডেডিকেশন থাকবে তার। আমি কথা দিচ্ছি, আমি তোমার বড় ভাই, আমি তোমাদের এই দায়িত্ব নিব। তোমরা নিঃসন্দেহে এডুকেশনে ভর্তি হও। তুমি বলতে বাধ্য অনলাইনে, তুমি অফলাইনে 15-20 হাজার টাকা দিয়ে ভর্তি হবা, তার চেয়ে বেস্ট সার্ভিস পাবো। ওকে, সুফিয়ান ভাইয়ের হ্যান্ড নোট। আর এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করব, নবম দশম শ্রেণীর ব্যাকরণ, দশম শ্রেণীর ব্যাকরণ, নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই লাগবে। এই ব্যাকরণটা ডেফিনেটলি পুরাতনটাও রাখতে হবে, পুরাতন, নতুন ব্যাকরণে সবকিছু নাই। নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই তোমাকে পড়তে হবে, নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই তোমাকে কি পড়তে হবে। ওকে, তারপরে আরেকটা জিনিস করতে হবে, আমাদের লেকচার শিট, আমাদের লেকচার শিট। ওকে, আমরা যেই লেকচার শিট তোমাদেরকে প্রোভাইড করব সেই লেকচার শিট পড়তে হবে। লক্ষ্য করো, এই যে নামটা লিখলাম না, তোমার ভাই আমি কথা দিচ্ছি, বিশ্বাস করো। আমি কেন তোমাকে বলছি, এত জোর বারবার অনুরোধ করছি, তোমরা কি হয়, তোমরা আবেগে পড়ে, কারো চেহারা দেখে, কারো প্রেমে পড়ে কোচিং এ ভর্তি হয়ে যাও। আরে ভাই, প্রেম করবি প্রেমিকার সাথে, টিচারের সাথে কিসের প্রেম তোর? এমন টিচারের কাছে পড়তে হবে, এমন কোচিং এ ভর্তি হতে হবে যেখানে প্রত্যেকজন ভালো পড়ায়, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সব টিচার জিনিয়াস। মানে একটার ক্লাস করার পর আরেকটা ক্লাস করলে কি বলবা, ওয়াও, কিভাবে সম্ভব? আমাদের মহাসিন স্যার, আমাদের শাহিন স্যার, আমি সুফিয়ান সাজিদ স্যার, এইরকম অনেক মানুষ অনেক বিজ্ঞাপন দিবে। শুধু একটা কথাই বলি, আমাদের ফাউন্ডেশন ক্লাস করা ছাড়া তুমি কোনো কোচিং এ ভর্তি হবা না। আমি আবারও এটাও জানিয়ে দিচ্ছি, আমরা এই বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্টকে সাপোর্ট দিব। তোমরা শুধু ভাইয়াদেরকে মানো, জাস্ট এটাই বললাম। আমাকে যদি বড় ভাই তুমি মানো, তাহলে আমার কথা যদি তুমি অনুসরণ করো, আমার প্রত্যেকটা কথা যদি তুমি রাখো, কি হবে ফলাফল? তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, তুমি জগন্নাথে চান্স পাবা, জাহাঙ্গীরনগরে পাবা। আয়সা বলবা, ভাইয়া আপনার কথা, আপনার মোটিভেশন, আপনার যে পড়ানোর ডেডিকেশন সব ভাল লাগছে, দ্যাটস ওয়াই আই এম পাবলিকিয়ান। সো এটা শুনতে ভাল লাগবে, নিয়ত করো আমি পাবলিকিয়ান হব। ওকে, তাহলে সাহিত্য, ব্যাকরণ, মুখস্থ, এই তিনটা পার্টে আমাদের কি প্রশ্ন হয় বলো? এমসিকিউ। এই এমসিকিউ আমরা এভাবে আসবে, আমরা এগুলো সব সমাধান করে দিব। আমি আবারও বলি, ব্যাকরণ নিয়ে কোনো সমস্যা নাই, কোনো চিন্তা করবা না। তোমরা যতজন আছো যারা ভর্তি হবা না, আমি আবার বলছি, আমার এখানে যারা ভর্তি হয় তাদের কাছ থেকে ভাইয়ের হ্যান্ড নোট কালেক্ট করে পড়বা। আমার হ্যান্ড নোট থেকে হুবহু সব কমন আসবে। যারা ভর্তি হবে না আমাদের কাছে, অন্যের কাছে থেকে নোট কালেক্ট করবা, এবং যদি দেখো সব ইউনিভার্সিটি গিয়ে দেখো ব্যাকরণ পানি হয়ে গেছে, ভাইয়ের জন্য দোয়া করবা ইনশাআল্লাহ। ওকে, এইটুক লেখা শেষ হয়েছে সবার? বলো, এইটুক লেখা শেষ হয়েছে? এইটুক লেখা শেষ হয়েছে? ওকে, এবার আসো, দ্রুত ভর্তি হয়ে যাবা, দ্রুত ভর্তি হয়ে যাবা, টাইম ওয়েস্ট করবা না। এইটুক লেখা শেষ হয়েছে? এবার আসো, এবার আসল জায়গায় আসি। লেখা, এবার আসল কথায় আসি। যে জায়গা দেখলে আমাদের ভয় লাগে, যেটা আমাদের কি ভয়, লিখিত, লিখিত বিষয় নিয়ে ভয় পায় না। অন্যরা যদি পারে তুমিও পারবা, তোমাকে পারতে হবে, কারণ তুমি চান্স পাবা, তুমি পরিশ্রম করতে রাজি আছো, তুমি বোকা, এতদিন কিচ্ছু পড়ো নাই, তোমার মেধা আছে, শ্রম দিতে পারবা, তুমি আসো। মনে রাখবা, তোমরা যারা এখন উপস্থিত আছো, প্রত্যেকে যদি নিজের কাজের প্রতি, নিজের সময়ের প্রতি একটু যত্নশীল হও, একটু দায়িত্বশীল হও, তুমি সফল হবা। লিখিত পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে সেই বিষয়গুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লিখিতয় গুরুত্ব দিতে হবে। এখানে প্রথমত একটা কাজ করতে হবে, বানানে ভুল করা যাবে না। 2 নম্বরে একটু সুন্দরভাবে কাটাকাটি করা যাবে না। আর লিখিত আহামরি দুনিয়া সব লিখতে হবে না, অল্প একটু একটু খাতা দেয়া থাকবে, মনে করে না প্রশ্ন দেয়া থাকবে, এইটুকের মধ্যে অ্যান্সার করতে হবে। দ্যাট মিনস লিখিত মানে অনেক কিছু না, লিখিত মানে সহজ। একটা অনুচ্ছেদ থাকবে, অনুচ্ছেদ থেকে 5টা এমসিকিউ প্রশ্ন থাকবে, ওই অনুযায়ী তোমাকে উত্তর দিতে হবে। কোনো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, স্পেস দেওয়া থাকবে, তোমাকে উত্তর দিতে হবে। কি কি থাকবে, সেটা কোথায় থেকে প্রশ্ন হয়েছে অতীতে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এবার আসো, তারপরে লক্ষ্য করো, সারাংশ, সারমর্ম থাকবে, তোমাকে সেটা উত্তর করতে হবে। স্পেস একদম কম দেয়া থাকবে, ওইটুক জায়গার মধ্যে তোমাকে লিখতে হবে। ওকে, আমরা তোমাকে রিটেন খাতা প্রোভাইড করব, যে তুমি রিটেন ফরম্যাটটা দেখার জন্য যেন বুঝতে পারো কিভাবে পরীক্ষা দেয়। ওকে,
দ্যাট মিন্স রিটেন নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। রিটেন তোমার টেক্সট বুক সম্পর্কে ভালো আইডিয়া যদি থাকে, আর ভাইয়ার কিছু বাক্য শুদ্ধির কিছু ক্লাস করবা, ঠিক আছে। আর নির্দিষ্ট কয়েকটা ব্যাকরণের টপিক থেকে দুই একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। ব্যাকরণ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, রিটেন প্রশ্ন খুব কম আসে, বেশি আসে টেক্সট বুক থেকে। বেশি আসে কই থেকে? টেক্সট বুক থেকে। ওকে, এবার আসো তাহলে আমরা লিখিত যে প্রশ্ন, এই লিখিত প্রশ্নটা আমরা পড়বো। লক্ষ্য করো কোথা থেকে, সবাই একটু মনোযোগ দাও। ওকে, আমরা লিখিত প্রশ্ন কোন কোন বিষয়গুলো পড়তে হবে। ওকে, আমরা অনুচ্ছেদ, একটা অনুচ্ছেদ দেয়া থাকবে, অনুচ্ছেদের থেকে নির্দিষ্ট কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 5টা থাকতে পারে, 4টা থাকতে পারে। ওকে, মানে এটা আমরা বললাম সৃজনশীল টাইপ। ওকে, সৃজনশীল, তোমরা যে বইতে আছে সৃজনশীল গুলো প্র্যাকটিস করবে। ওকে, সৃজনশীল গুলো কি করে নিবা? প্র্যাকটিস করে নিবা। রিটেন, ওকে, সৃজনশীল টাইপ। তারপরে লক্ষ্য করো সারমর্ম, সারমর্ম অথবা সারাংশ, এখান থেকে প্রশ্ন আসবে। ওকে, এগুলো তোমাদের এই সিসিতে তোমরা পড়েছো, তোমরা জানো, তোমরা বুঝো, সব বুঝো। ওকে ওকে, ভর্তি হওয়ার জন্য আমাদের পেজে মেসেজ দিতে হবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে মেসেজ দিতে হবে। ওকে, সারাংশ, সারমর্ম। তারপর আসো বঙ্গানুবাদ। ওকে, বঙ্গানুবাদ, ইংরেজি থেকে কি করবা? বাংলা করবা। ওকে, তারপরে আসো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন শুধু তোমরা লেখো প্রিয় ভাই বোনেরা, এগুলো আর পাবা না। সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে ব্যাকরণও থাকতে পারে, একদম কম, ব্যাকরণ প্লাস সাহিত্য, মানে গদ্য পদ্য, নাটক, উপন্যাস, গদ্য পদ্য থেকে আসবে, ব্যাকরণ প্লাস সাহিত্য থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো আমরা তোমাকে দেখিয়ে দিব। ওকে, তারপরে আসতে পারে বাক্য গঠন। বাক্য গঠন, কয়েকটা শব্দ দেয়া থাকবে, ওই শব্দ দিয়ে তুমি পরিপূর্ণ একটি বাক্য গঠন করতে হবে। ওকে, তারপরে লক্ষ্য করো পদ পরিবর্তন। পদ পরিবর্তন, পদ পরিবর্তন থাকতে পারে। ওকে, এগুলো আমরা তোমাকে পড়িয়ে দিব। তারপরে থাকতে পারে বিপরীত শব্দ লিখতে হইতে পারে, বিপরীত শব্দ। ওকে, মানে সবগুলো থেকে আসবে না, আসবে 2টা 3টা থেকে, বাট টোটাল এই পর্যন্ত যতগুলো প্যাটার্ন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত প্রশ্ন হয়েছে, সবগুলো প্যাটার্ন আমি তোমাদেরকে কি করে দিচ্ছি? দেখিয়ে দিচ্ছি। ওকে, তারপরে আসতে পারে, লক্ষ্য করো, তারপরে আসতে পারে অনুচ্ছেদ শুদ্ধি। অনুচ্ছেদ শুদ্ধি, অনুচ্ছেদ শুদ্ধি, অনুচ্ছেদ শুদ্ধি আসতে পারে। ওকে, অনুচ্ছেদ শুদ্ধি আসতে পারে। তারপরে আমরা আসতে পারে বাক্য শুদ্ধিও আসতে পারে। ওকে, বাক্য শুদ্ধি, কয়েকটা বাক্য দিয়ে দিল, এটা শুদ্ধ করবা, বাক্য শুদ্ধি আসতে পারে। তারপরে আসতে পারে উদ্ধৃতি ব্যাখ্যা থাকতে পারে, সপ্রসঙ্গ উদ্ধৃতি, উদ্ধৃতি ব্যাখ্যা থাকতে পারে। ওকে, লক্ষ্য করো এই কয়েকটা বিষয় যদি তোমরা পড়ো, এই কয়েকটা বিষয় যদি মাথায় রাখো, তাহলে নিশ্চিত তুমি কি করতে পারবা? নিশ্চিত ভালো করতে পারবা। তাহলে অনুচ্ছেদ, সৃজনশীল টাইপের, সারমর্ম, সারাংশ, বঙ্গানুবাদ, সংক্ষিপ্ত প্রশ্ন, ব্যাকরণ প্লাস সাহিত্য, সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে। একবার শুধু আসছে আমরা কয় রসিকা, কয় দীর্ঘ কি এবং কয় রসিকার কি এর মধ্যে এই দুইটার পার্থক্য লিখতে বলেছে। যাই হোক, এগুলা ব্যাকরণ খুব কম আসবে, কোন কোন টপিক থেকে আসবে সেটা আমরা বলে দিব। ওকে, পদ পরিবর্তন পড়তে হবে, বিপরীত শব্দ পড়তে হবে। ওকে স্যার, আপনাদের লেকচার শিট গুলো কিভাবে পাবো? আমাদের লেকচার শিট আমাদের এখানে ভর্তি হলে আমরা তোমাকে লেকচার শিট কুরিয়ারে পাঠিয়ে দিব। ওকে, আর আরেকটা বিষয় হলো, তোমরা বিশ্বাস করো ভাই, প্রিয় বোন, আমি তোমাদের ক্যারিয়ার নষ্ট করতে চাই না। ট্রাস্ট মি, আমি কসম করে বললাম, তুমি বাংলাদেশে যে কোনো অফলাইন কোচিং এ ভর্তি হও, তার চেয়ে আমরা বেশি ভালো পড়াবো। ওখানে 20,000 টাকা দিয়ে তুমি যা পড়তে পারবা তার চেয়ে অনেক বেশি ভালো পড়াবো, অনেক বেশি ভালো পড়াবো। এখন তোমরা বলতে পারো ভাইয়া অনলাইন কোচিং এ পড়ে পিডিএফ পড়বো কিনা? আমরা তো পিডিএফ দিচ্ছি না, আমরা তো সরাসরি শীট প্রোভাইড করছি। সো আমরা তো অফলাইনের মতো, তুমি অফলাইনে আমার মাত্র 10টা ক্লাসে আমি অফলাইন ক্লাস শেষ করে দেই, স্টুডেন্ট বুঝুক না বুঝুক 3-4টা টপিক একদিনে পড়ায় দেই। বাট অনলাইনে আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে বুঝে পড়ায় দেই, মানে পড়ানোর সময় তোমার হয়ে যায়। আমি পড়াই এবং আমার নোট বাধ্যতামূলক, আমার পড়া তোমাকে নোট করতে হবে, আমি লিখে লিখে সব বুঝিয়ে দিব। ওকে, জাস্ট আমি একটাই বলছি, তোমরা অফলাইনের চেয়ে বেটার সার্ভিস পাবো আমাদের কাছে ইনশাল্লাহ। ওকে, তাইলে লক্ষ্য করো, তাহলে অনুচ্ছেদ অথবা সৃজনশীল টাইপ, সারমর্ম, সারাংশ, এগুলো লিখছো সবাই? এগুলো লিখছো সবাই? ওকে, তাহলে এই রিটেন প্রশ্ন আসবে এখান থেকে। রিটেন প্রশ্ন আসবে মোট কত মার্কসের বলো? 20 মার্কসের। মোট কত মার্কসের? অনুচ্ছেদ থেকে অনেক সময় 10 আসে, আর বাকিগুলো থেকে 5-5 করে আসে। ঠিক আছে, মোট যাই হোক, মোট 20 মার্কসের
রিটেন আসবে। রিটেন নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। রিটেনের যেমন সারমর্ম, সারাংশ, অনুচ্ছেদ, সৃজনশীল এগুলো তোমরা আগে পড়ছো, এখন ওই টেক্সট বুক থেকে পড়বা। বঙ্গানুবাদ তোমরা তো ইংরেজি থেকে বাংলা, এগুলো তোমাকে অবশ্যই তোমাকে ইংরেজির জন্য হইলেও পড়তে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো তো আমরা জানি, সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া থাকবে আমাদের কোথা থেকে? সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া থাকবে আমাদের টেক্সট বুক থেকে মেজরিটি, ওকে। আর ব্যাকরণ থেকে কম থাকতে পারে, ব্যাকরণ থেকে একটা দুইটা, বাক্য গঠন, পদ পরিবর্তন, বিপরীত শব্দ। হ্যালো, জি আমি তো এক ক্লাসে ওকে। একটা লোক 20 বার কল দেয়, পাগল হয়ে গেছে। ওকে, এবার বুঝছো সবাই? লিখছে এগুলো? ওকে, তাহলে রিটেনের জন্য এই বিষয়গুলো তোমরা অবশ্যই দেখবা। এবার আসো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হলো আমরা মানে এই যে আচ্ছা, এবার আসো আমরা বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে এমসিকিউ লক্ষ্য করো 2024-25 একটু দেখো। 2024-25 আমরা কয়টা জায়গা থেকে প্রশ্ন বলছিলাম না বলতো? আমরা বলেছিলাম গদ্য থেকে আসবে, কবিতা থেকে আসবে, কবিতা থেকে আসবে, সহপাঠ মানে কি নাটক উপন্যাস থেকে আসবে, নাটক উপন্যাস। আপনি কি বুঝেন না? আমি বলছি আমি ক্লাস নিচ্ছি। একজনকে কতবার কল দেয়? ওকে, ব্যাকরণ থেকে আসবে, ওকে, বিরচন থেকে আসবে। এবার আসো এই গদ্য, কবিতা, সহপাঠ, ব্যাকরণ, বিরচন। বিরচন মানে কি? মুখস্থ। বিরচন মানে কি? মুখস্থ। আমি জাস্ট দেখাই দিলাম। লক্ষ্য করো এই গত বছর গদ্য থেকে আসছে মোট কয়টি প্রশ্ন? 6টি প্রশ্ন। তারপরে কবিতা থেকে আসছে কয়টি প্রশ্ন? 2টি প্রশ্ন। ব্যাকরণ থেকে আসছে কয়টি প্রশ্ন? 5টি প্রশ্ন। তারপরে বাগধারা থেকে আসছে কয়টি প্রশ্ন? বাগধারা থেকে আসছে বিরচন থেকে, মুখস্থ থেকে আসছে 2টি প্রশ্ন। ক্লিয়ার? দ্যাট মিন্স এই যে ব্যাকরণের সামারি আর রিটেনের সামারিটা আমি তোমাকে দেখিয়ে দিব। রিটেন তো ওই যেই কয়েকটা টপিক বললাম ওই কয়েকটা টপিক পড়লে এনাফ। দ্যাট মিন্স সব জায়গা থেকে তোমার প্রশ্ন আসবে। গদ্য, পদ্য, সহপাঠ মানে নাটক উপন্যাস থেকে এই বছর আসে নাই, ব্যাকরণ থেকে, বিরচন থেকে। ক্লিয়ার? তারপরে আসো আমরা জাস্ট পরেরটা দেখিয়ে দিচ্ছি। ওকে, তোমরা জাস্ট এটা কেন দেখালাম যে কোথায় কোথায় থেকে প্রশ্ন হয়, কোথায় থেকে প্রশ্ন হয় এগুলো যদি একবার একটু দেখো তাহলে তোমার জন্য সহজ হবে। 23-24 সেশনে লক্ষ্য করো, 23-24 সেশনে আমার গদ্য থেকে আসছে মোট কয়টা? 4টা। তারপরে আসো কবিতা থেকে আসে নাই, সহপাঠ নাটক উপন্যাস থেকে আসে নাই, ব্যাকরণ থেকে আবার এসে পড়ছে কয়টা? 9টা। একটা দুইটা কম বেশি হতে পারে। বিরচন থেকে আসতে লক্ষ্য করো 2টা, বিরচন থেকে 2টা। এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ। এটা দেখানোর তোমার কারণ হলো অনেকগুলো টিচার আছে যারা অনভিজ্ঞ, যারা এই সিসিতে পড়ায়, এখন হুট করে বোর্ডের সামনে দাঁড়ায় বলে মানে সে জিনিয়াস, সে দুনিয়ার সব পারে। ইদানিং তোমাদের একটা সমস্যা আছে, কিছু কিছু টিচার গল্প করে পড়ায়, মজা করে পড়ায়, ফান করে পড়ায়, আর দেখি লাইক রিয়েক্টের বন্যা বয়া দাও। আরে ভাই, গল্প ফান ওগুলো পড়াইলে ওই টাইমটা তোমার ওয়েস্ট হচ্ছে। এভাবে পড়ায় না। তোমার স্বপ্ন বিশ্ববিদ্যালয়, তুমি কি শিক্ষকের মজার গল্প শুনতে আসছো এখানে? শিক্ষক যতক্ষণ সিরিয়াস থাকবে ততক্ষণ তোমার লাইফটা এগিয়ে যাবে। শিক্ষক যত ভালো হবে তোমার লাইফ তত এগিয়ে যাবে। শিক্ষক যত যোগ্যতা সম্পন্ন হবে তুমি তত ভালো জিনিস পাবা। যেই লোক বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, কোন ইউনিভার্সিটিতে পড়ে নাই, ইভেন কোন কলেজ থেকে অনার্স করে নাই, তার কাছে গিয়ে তুমি ইউনিভার্সিটির প্রিপারেশন নিবা, তুমি পড়বা ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষক নির্বাচন যদি তুমি ঠিকমতো করতে না পারো, এই তোমার ব্যর্থতা, এটার একটা কারণ থাকবে। তোমাকে অবশ্যই বুঝতে হবে যিনি যোগ্য। আমার চেয়ে যদি বুঝো কেউ যোগ্য, এবং যদি এইটুকু বুঝো যে অতীতে তিনি সব ক্লাস নিয়েছেন এবং সব টপিক তিনিই পড়াইছেন, সবগুলো টপিক তিনি ভালোভাবে পড়িয়েছেন এবং খুব অভিজ্ঞ, ডেডিকেটেড, তার কাছে চলে যাও। আমার চেয়ে যদি ভালো পড়ায়, বাট এইরকম যেন না হয় একটা টপিক 2টা টপিক ভালো পড়াইছে, ফুল কোর্স তোমাকে ভালো পড়াইলো না, অনেকগুলো ক্লাস, এই আমি একটা বললাম আমি তোমাকে এই টপিক পড়াবো না, এই টপিক থেকে প্রশ্ন আসবে না, ওকে, এই টপিক পড়াবো না, এই টপিক থেকে প্রশ্ন আসবে না। ভাই মনে করো যদি পরীক্ষার হলে গিয়ে দেখো তুমি ওই টপিক থেকে প্রশ্ন আসবে, তখন শিক্ষকের কি তোমার কি? বলো, শিক্ষকের লস আছে? কোনো লস নাই। মাঝখানে সে তোমার কাছে হিরো হইছে। অযোগ্য কিছু লোক আছে, পোলাপান আছে, আমাদের স্টুডেন্ট মানে এমন ভাবে কথাবার্তা বলে যে সে শর্ট করে দেয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা, আসো এই টপিক গুলো পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবা, এই কয়টাই পড়বা। তোমরা বলো ওয়াও স্যার কি যোগ্যতা সম্পন্ন। আরে স্যার তোমাকে বাস দিয়ে গেছেন, ওই ছাগল নিজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে না, তোমার কি এমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইবে সে? আবার কি করে দেয়, আমি পড়াই সবকিছু, আর তারা কি করে দেয় আমার শিক্ষার্থী হয়ে তারা মানে কয় ভাই এগুলো বাজারে খায়,
তোমরা নাকি এগুলো খাও, তোমরাও নষ্ট, তোমাদের স্যাররাও নষ্ট, তোমরা নষ্টে নষ্টে মিলে গেছো, একটা চান্স পাও নাই, স্যারও পায় নাই, তুমিও পাবো না। ওকে, এবার আসো, বুঝতে পেরেছো? তাহলে ব্যাকরণের এই টপিকগুলো এভাবে এভাবে তোমরা কি করে নিবা না, আমি জাস্ট এটা দেখাচ্ছি যে প্রতি বছর সেম টপিক থেকে কি হয় না, প্রশ্ন হয় না, প্রতি বছর সেম টপিক থেকে প্রশ্ন হয় না। লক্ষ্য করো এখানে আবার এই যে 22-23 আবার লক্ষ্য করো, গদ্য থেকে একটা প্রশ্ন আসছে, কয়টা? একটা। কবিতা থেকে একটা প্রশ্ন আসছে, সহপাঠ থেকে 2টা আসছে, ব্যাকরণ থেকে আবার 7টা চলে আসছে, বিরোচন থেকে আসছে কয়টা? 4টা। বিরোচন থেকে আসছে কয়টা? 4টা। বুঝতে পেরেছো? তাহলে কি করবা? তাহলে কি তোমরা কি মজা মাস্তি করবা? ভাই প্রেম করতে পারবা, ইউনিভার্সিটিতে পড়লে প্রেম হবে না এটা কোনো কথা? হবে। যাই হোক, আবার ইউনিভার্সিটি গিয়ে আবার ভাইয়েরা গালিগালাজ করবো। ওকে, ঠিক আছে, বুঝছো? ওকে, যেটা বললাম, তাহলে এই প্রশ্নগুলো কোথায় থেকে কোথায় থেকে লক্ষ্য করো, একবার গদ্য থেকে অনেক প্রশ্ন চলে আসে, একবার কবিতা থেকে অনেক প্রশ্ন চলে আসে, একবার সহপাঠ থেকে আসে না, আবার 2টা চলে আসে, একবার ব্যাকরণ থেকে বেশি প্রশ্ন আসে, আবার ব্যাকরণ থেকে 5টা আসে, আবার বিরোচন থেকে লক্ষ্য করো এখানে 4টা আসছে, আগের বার মাত্র 2টা আসছে। কি বুঝছো? মানে বুঝতেছো কি? এটা হলো কোনো কনসিস্টেন্সি নাই। ইউনিভার্সিটি মিন্স তুমি সব পড়বা, সব পড়বা, তোমাকে জানতে হবে, বুঝতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে, দেন ইউনিভার্সিটি তোমাকে টিকিট দিবে, ওয়েলকাম টু ঢাকা ইউনিভার্সিটি। আন্ডারস্ট্যান্ড? অল্প পড়বা, কম পড়বা, মজায় মজায় গল্পে পড়বা, ফান করবা, রাতে রাতে মানুষের সাথে ফোনে কথা বলবা, আবার তুমি আমি স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি বলবা। আল্লাহ সব মানুষ সবাইকে সমান তালে খুশি রাখবে না। তুমি আজকে এনজয় করছো, আগামীকাল তুমি অপেক্ষা করো, তোমার ভাগ্যে খারাপ আছে, তুমি আজকে পরিশ্রম করো, আগামীকাল তুমি এনজয় করবা। পৃথিবী একটা ব্যালেন্সে চলে। একই টাইমে তুমি 3টা প্রেম করবা, সারা রাত মুভি দেখবা, আবার তুমি বলবা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, এটা হবে না। অনেক বেশি পরিশ্রম করতে হবে ভাই বোনেরা, অনেক বেশি পরিশ্রম করতে হবে। তুমি পড়তে পড়তে তোমার চেহারা খারাপ হয়ে যাক, চোখের নিচে কালো দাগ পড়ে যাক, তোমার চেহারা দেখতে অনেক বাজে হয়ে যাক, বাট আমি কথা দিলাম, মনে রাখবো ওই দিন যদি তুমি বলতে পারো আমি স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, তোমার চেহারা কেউ পাত্তা দিবে না, মানুষ এমনি বলবে ছেলেটা অনেক পরিশ্রম করেছে, মেয়েটা অনেক পরিশ্রম করেছে, এই জন্য সে প্রতিদান পেয়েছে। অনেক বেশি পরিশ্রম করো, এত বেশি পরিশ্রম করো, যদি বাবা মা বেঁচে থাকে বাবা মা তোমার জন্য দোয়া করবে, আল্লাহ তুমি আমার সন্তানকে কবুল করো, আল্লাহ তুমি আমার সন্তানকে সফল করো, আশেপাশের মানুষ তোমার জন্য দোয়া করবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বলবো, আমি জাস্ট এটা বললাম, রিটেনের যে টপিকগুলো বলে দিলাম এই টপিক থেকে প্রশ্ন আসবে। এমসিকিউ তো কোনো নির্দিষ্ট জায়গা থেকে আসবে না, সব জায়গা থেকে আসবে। তাহলে কি বুঝতে পেরেছো? এখন আমি কি করব? আমি বলবো ভাইয়া শুধু শর্ট সিলেবাসটাই পড়বা, 7টা গল্প 7টা কবিতা পড়বা, আর পড়া লাগবে না। কিন্তু যারা দেখো ভাইয়া এই 7টার বাইরে থেকে মূল সিলেবাস থেকে চলে আসছে। তাহলে এবার বুঝো সুফিয়ান সজীব ভাইয়ার মানে ভাইয়ার পার্থক্য হলো ভাইয়া ওই 7টাও পড়াবে, বাকি যে 5টা আছে সেটাও পড়ায় দিবে, এবং বাকি 5টা থেকে গিয়ে দেখবার প্রশ্ন চলে আসছে। এবং ভাইয়ার ব্যাকরণ পড়া তোমার হ্যান্ড নোট থাকবে। আমার কথা হচ্ছে একজন শিক্ষক যদি তোমাকে সব লিখে দেয়, সব বুঝায় দেয়, তাহলে এক জায়গা থেকে বারবার রিভিশন দিবা। যদি তোমার খাতায় থাকে তাহলে পরীক্ষার হলে তো আসলে পারবা না। আমি তোমাকে আমার একটা কথা বলি, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছি আমার 2টা সাবজেক্ট ভালো লাগতো, একটা বাংলা একটা ইংরেজি, একটা বাংলা একটা ইংরেজি। আমার জিকে ভালো লাগতো না, জেনারেল নলেজ আমার ভালো লাগতো না। আমি 2জন টিচারকে টাকা দিছি, বাট তাদের কাছে আর পড়ি নাই। তো পরীক্ষার আগে এসে আমি কোচিং এ পরীক্ষাগুলো দিতে গিয়ে দেখি আমার বাংলা ইংরেজি ফাটায় দিতেছি, সুপার হইতেছে, বাট জেনারেল নলেজ পারতেছি না। তখন কি করলাম, তখন আবার সাম্প্রতিক প্রশ্ন বেশি আসে, বাজার থেকে 2টা সাম্প্রতিক কিনলাম 2জন শিক্ষকের, সাম্প্রতিক 2টা কিনে পরীক্ষার 3 দিন আগে নন স্টপ শুধু সাধারণ জ্ঞান পড়তেছি, সাম্প্রতিক পড়তেছি, সাধারণ জ্ঞান পড়তেছি, সাজেশন কিনেছিলাম। পড়তে 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 পরীক্ষার আগের দিন দেখি আমার সাধারণ জ্ঞান এখনো শেষ হয় নাই। আমার যে ম্যাচে থাকতাম ওই ম্যাচের সবাই এসে বলে ভাই প্লিজ তুমি আর এত পরিশ্রম করে না, তুমি অসুস্থ হয়ে যাবা, মরে যাবা, তুমি একটু ঘুমাও, কালকে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। সো আমি কি চিন্তা করছি, আমার সবাই বলে আগের দিন বেশি ঘুমাইতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। তুমি একটা জিনিস চিন্তা করো ভাই, তুমি কিছুই পারো না, তোমার মাথা অনেক ঠান্ডা, এরকম পচা মাথা দিয়ে কি হবে কাজ? তুমি কিছুই পারো না সাধারণ জ্ঞান, বাট তোমার মাথা ঠান্ডা কুল, তো এইরকম ঠান্ডা মাথা কি কাজে আসবে? আমি তো জানি আমার সাধারণ জ্ঞানের অবস্থা খারাপ। আমি কি করলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগের দিন নট এ সিঙ্গেল সেকেন্ড, আমি 1 সেকেন্ডও না ঘুমিয়ে সারা রাত পড়লাম সাধারণ জ্ঞানের শীট। সারা রাত পড়ে আগে 3 দিন 6টা মোটামুটি একটা অবস্থানে চলে আসছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে দেখি মোট পরিচিত প্রশ্ন আইসা পড়ছে। তখন আমাদের সময় 60% সাধারণ জ্ঞান ছিল, 36টা প্রশ্ন পরিচিত চলে আসছে।
যেগুলো আমি গত 2-3 দিনে নাড়াচাড়া করছি, এর ভিতরে উত্তর দিতে দিতে 28টা প্রশ্ন আমি পেরে গেছি। বাকিগুলো দিছিলাম উল্টাপাল্টা হয়ে মাইনাস মার্কিং হয়ে 28 হয়ে গেছে। আমি যেখানে বাংলায় পাইছি মনে করেন না 24, ইংরেজিতে পাইছি 21, মানে এই বাংলায় 24 পাইছি আউট অফ কততে জানো? আউট অফ 30। ইংরেজিতে 21 পাইছিলাম আউট অফ 30, আর সাধারণ জ্ঞানে 28 পাইছি, মানে সব মাইনাস, সরি মার্কস আসছে 32 সব মাইনাস টাইনাস করে আউট অফ 60, মানে 60-এর মধ্যে পাইছি 32 আর ওইখানে 30-এর মধ্যে পাইছি 24। বুঝতে পেরেছ? সো ওই যে আগের দিন যদি সবার কথা মতো আমি কি করতাম, আমার মাথা ঠান্ডা রাখতাম, বরফ দিয়ে রাখতাম, তাহলে আমি পরীক্ষার হলে গিয়ে আমার মাথা ঠান্ডা, বাট কোনো প্রশ্ন আমি পারি না। তো এই ঠান্ডা মাথা দিয়ে কি হবে বলো? আমি কি করলাম, মাথা পুরোটাই গরম করলাম। বিশ্বাস করো, পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে দিতে পড়তে পড়তে উঠছি, আমার সিট হলো 5 তলায়, আমি 3 তলা উঠে ওই সাধারণ জ্ঞানের সিটটা ফেলে দিছি বাইরে, একদম উপর থেকে ফেলে দিছি, যাও এনাফ। তো আমি পরীক্ষার হলে গিয়ে দেখি আমার মাথা ব্যথা আছে কি নাই আছে কিচ্ছু মনে নাই, আমি কি ঘুমাইছি না ঘুমাই নাই কিছুই মনে নাই, আমি শুধু পরীক্ষা দাও, সব দেখে ভালো লাগতেছে। সো তোমারা শেখার বিষয় আছে, তোমার যে সাবজেক্টে দুর্বলতা আছে সেটা এখন থেকে গুরুত্ব দাও। তুমি ইংরেজি পড়বা, বেশি বেশি ভোকাবুলারি পড়ো, বেশি বেশি মুখস্থ বিষয় পড়ো। আর জিকে, বাংলাদেশে আমাদের শাহিন স্যারের তুলনায় যদি কোনো বাংলা ভালো জিকে টিচার পাও তো বললো টাকা ফেরত দিয়ে দিব, টাকা ফেরত দিয়ে দিব, মানে এত ভালো। মহসিন স্যারের কথা না বলি, ঠিক আছে? সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের সাথে থাকো, আমাদের ফাউন্ডেশন ক্লাসগুলো করো। আর এডুকেশন পরীক্ষিত, এডুকেশনের সফলতা অনেক বেশি, এডুকেশনে অনেক বেশি মানুষ বিশ্বাস রাখে, এডুকেশনের শিক্ষকরা ভালো, এডুকেশন তোমাকে টোটাল কেয়ার দেওয়ার জন্য। তোমরা যদি কেউ কখনো আমাদের অফিসে আসো, বাংলাদেশে কারো এত বড় অফিস নাই যে অনলাইন সার্ভিস দেওয়ার জন্য, ঠিক আছে? আমরা সব আয়োজন করে রেখেছি, ইনশাল্লাহ তোমরা আমাদের সাথে আসো, ভালো কিছু হবে, বেস্ট কিছু হবে। প্রয়োজন শুধু একটা স্বপ্ন দেখার, প্রয়োজন শুধু পরিশ্রম করার মেন্টালিটি রাখার। আর মনে রাখবা, ভাইয়াদের কথা শুনো, ভাইয়ারা যদি কথা শুনো তাহলে ভাইয়াদের কথায় তোমাদের লস হবে না, ভাইয়াদের কথা তোমাদের লাভ হবে। ভাইয়ারা ভালো কথা বলে, ভাইয়ারা পড়তে বলে। আমাকে যদি তুমি অনেক বেশি রেসপেক্ট করো, অনেক বেশি ভালোবাসা, অ্যাজ এ টিচার, অ্যাজ এ বড় ভাই, তাহলে আমি যা বলবো সব শুনবা, আর তার ফলাফল তুমি পাবলিকিয়ান হবা, তার ফলাফল তুমি কি হবা? পাবলিকিয়ান হবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখানে আছো প্রত্যেকে অ্যাজ সুন অ্যাজ পসিবল ভর্তি হয়ে যাও। আর তোমার যে পরীক্ষাগুলো আছে প্লিজ হাত জোর করে বলছি, এই নাটক আর উপন্যাসগুলো কি করবা, একটু ভালোভাবে করে দেখে নাও। আচ্ছা, এবার আসো বি ইউনিটের গুলো দেখা যাবে না। তোমরা অনেকে আবার বলবা যে ভাইয়া সি ইউনিটের কিছু নাই, আছে। এগুলো আমি এখন দেখাতে চাচ্ছি না, এগুলো সব পড়াবো, কিচ্ছু বাদ রাখবো না কিছু। এই দেখো সি ইউনিটের রিটেন আবার সহজ। সি ইউনিটের রিটেন প্রশ্ন আসে 2টা, একটা হলো বাক্য শুদ্ধি। সি ইউনিটের রিটেন প্রশ্ন আসে 2টা, একটা হলো বাক্য শুদ্ধি, আর একটা হলো ইংরেজি থেকে বাংলা, ইংরেজি মানে অনুবাদ, ইংরেজি থেকে বাংলা, এই রিটেন শেষ। মাঝে মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন, এই 3টা আইটেম পড়লে সি ইউনিটের রিটেন শেষ। 3টা আইটেম, বাক্য শুদ্ধি, ইংরেজি থেকে বাংলা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, মাঝে মধ্যে সংক্ষিপ্ত রচনা থাকে। এই 3টা প্যাটার্নে পড়লে সি ইউনিটের রিটেন শেষ। আর এবার দেখো, ওই যে একই স্টাইল, গদ্য থেকে 2টা প্রশ্ন আসছে, কবিতা থেকে 1টা আসছে, সহপাঠ থেকে আসে নাই, ব্যাকরণ থেকে আবার 5টা আসছে, বিরোচন থেকে আবার কয়টা আসছে? 4টা আসছে। দ্যাট মিন্স কি বুঝতে পেরেছো? সি ইউনিট সব, বি ইউনিট বলো, সি ইউনিট বলো, বিশ্বাস করো, বাংলা বি ইউনিট বলো, সি ইউনিট বলো, যা বলো, এই ইউনিট বলো, টোটাল প্রিপারেশন কাছাকাছি 19-20। রিটেনে গিয়ে বি ইউনিটে একটু বেশি প্রস্তুতি নিতে হবে, সি ইউনিটে একটু কম প্রস্তুতি নিতে হবে, নাথিং এলস। সো তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা সবাই চেষ্টা করো, তোমরা সবাই অনেক বেশি চেষ্টা করো। ওকে, তোমরা অনেক বেশি চেষ্টা করো, আল্লাহ তোমাদেরকে কবুল করুক। তোমরা আজকে থেকে শুরু করে দাও, যারা আমার কথা শুনবা, যারা আমাকে বিশ্বাস করবা, আজকে থেকে তুমি শুরু করে দাও। তোমার প্রস্তুতিটা শুরু হোক আজকে থেকেই, তোমার ফ্রেন্ডসটা শুরু করবে অনেকদিন পর থেকে, তুমি আজকে থেকে শুরু করো। মনে রাখবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ কোনো শিক্ষার্থী চান্স পায় না। তোমরা সবাই আমার ক্লাস করবা, সবাই চান্স পাবে না। তোমাদের মধ্যে যে আমার ক্লাস করবে এবং নিজে নিজে একটু বেশি পড়বে, সে চান্স পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পায় অসাধারণের মধ্যে অসাধারণ। তুমি পুরো তোমার এলাকার রিপ্রেজেন্টেটিভ হবা। হিসেব করলে 18টা গ্রামের থেকে একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুযোগ পায়। সো বুঝতেই পারছো, তুমি তোমার এলাকাকে রিপ্রেজেন্ট করবা, তুমি তোমার থানাকে রিপ্রেজেন্ট করবা, তুমি তোমার জেলাকে রিপ্রেজেন্ট করবা। মনে রাখবা, তুমি অনেক বোকা, তুমি পারো না, কিচ্ছু পারো না। এই বিশ্বাস করো, লাগবে না, শুধু পড়ো। তোমার একটা জিনিস, পরিশ্রমের মেন্টালিটি তোমার আছে, তুমি আসো, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার ভাগ্য খুলে দিবেন। সৃষ্টিকর্তার কাছে চাও,
পরিশ্রম মানুষকে বদলায়, পরিশ্রম মানুষকে, পরিশ্রমের মাধ্যমে মানুষের ভাগ্য বদলায়। তোমরা আজকের কথাগুলো একটু মনে রাখবা। জাস্ট তুমি শুরু করো, তুমি টেক্সট বুক এখন থেকে শুরু করো। একটা কিচ্ছু ভালো লাগে না, একটা কবিতা ভালো বলে পড়ে ফেলো, একটা কবিতা পড়ে ফেলছো, ফিনিশ, শেষ। এটা আর পড়তে হবে না। ভাইয়া যখন ক্লাস নিব তখন তোমার পড়তে ভালো লাগবে, আমি বুঝাইয়া দিব, বাট একটা কবিতা মুখস্থ করছো না, তুমি পড়ো। আর যে বোনেরা আছো তোমাদেরকে বলছি, বোনরা, বর্তমান যিনি যে মানে নিজের তোমাকে কেউ পাত্তা দিবে না, তোমার যোগ্যতা অর্জন করতে হবে। ভবিষ্যতে যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। তুমি কি রকম থাকবা, বাবা মা অনেক ভালোবাসে, বাট এমন একদিন আসবে নিজের পায়ে দাঁড়াইতে হবে। তুমি চেহারা কেমন, তুমি কোন ফ্যামিলি থেকে আসছো, এগুলো তখন আর কোনো কাজে দিবে না। আমাদের সবচেয়ে ভালোবাসা আমাদের বাবা মারা, তারা একদিন অসহায় হয়ে যাবেন আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, দিতে পারবেন না। সো তোমার যোগ্যতা তোমাকে অর্জন করতে হবে। আর এই বাবা মা যে আমাদের জন্য এত পরিশ্রম করে, আমরা তাদের জন্য কি করছি? আমাদের উচিত তাদেরকে যেন তারা যখন বয়স্ক হয়, তারা যখন বৃদ্ধ হয়, তাদেরকে একটু সহযোগিতা করা। আর তাদেরকে সহযোগিতা করতে পারবে কখন? যখন তোমার নিজের থাকে। আর তোমার নিজের থাকবে কখন? যখন তোমার যোগ্যতা থাকে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, নিজের সময় নষ্ট করবা না, এই টাইমটা ওয়েস্ট করবা না। সারা জীবন পরিশ্রম করতে পারবা, আগাইতে পারবা না, বাট এই 4 মাস 5 মাস একটু পরিশ্রম করো, একটু পরিশ্রম করো। দেশের বাইরে মানুষ অনেক পরিশ্রম করে, দেশে মানুষ অনেক পরিশ্রম করে, দিন রাত পরিশ্রম করে। তোমাদের সময় আসছে ভাগ্য বদলানোর, তোমার এটা টার্নিং পয়েন্ট। তুমি চেষ্টা করো। আল্লাহ তোমাদের সবাইকে কবুল করুক। এডুকেশনের সাথে থাকো ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আমরা যা বলবো তার চেয়ে বেশি পালন করব। আমি ফাইনাল রেকর্ড করে রাখো, বাংলাদেশে এত সুন্দর, এত গুছানো, সব টপিকে এত ভালো সার্ভিস, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, এত ভালো সার্ভিস আর কোথাও পাবা না। দেখা হবে আমাদের ফাউন্ডেশন ক্লাসে। ভাইয়ের জন্য দোয়া করবা ইনশাআল্লাহ। বেশি বেশি চেষ্টা করো। আল্লাহ পরিশ্রমীদেরকে পছন্দ করেন। তুমি যদি অনেক বেশি পরিশ্রম করো আর সৃষ্টিকর্তার কাছে প্রাণ খুলে চাও, চোখ দিয়ে পানি ঝরাও যে আল্লাহ আমার কাছে আর বেশি সময় নাই, যতটুকু আছে আমি ততটুকু দিয়েছি। তুমি অনেক বোকা, অনেক ব্যাক বেঞ্চার, অনেক পড়াশোনা পারো না, কোনো সমস্যা নাই। আল্লাহর কাছে বলো 15 দিন একটু পরিশ্রম করো, 15 দিন ভালোভাবে পড়ো, প্রতিদিন রাত 12টা পর্যন্ত পড়ো, সকাল 6টায় উঠে যাও। এভাবে 15 দিন প্র্যাকটিস করো। ঘুমানোর সময় একটু ভাববা, আমি যদি চান্স পাই কি হবে, আমি যদি চান্স না পাই কি হবে, আমার বেস্ট ফ্রেন্ড চান্স পাইলে আমার কাছে কেমন লাগবে, এগুলো ফিল করবে। আজকে ফিল করতে পারবে না। আমি যদি এই টোটাল ছবিটা, সিনারিওটা তোমাকে দেখাইতাম যে তোমার একটা ভালো ইউনিভার্সিটি তোমার লাইফে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তোমরা একজন আর কোনোদিন টাইম ওয়েস্ট করতাম। তুমি আমার ভাই, তুমি যদি আমার আপন ভাই আপন বোন হইতা, আমি হাত জোর করে বলতাম প্রিয় ভাই প্রিয় বোন পড়াশোনা করো। তুমি বুঝতে পারছো না, এটাই তোমার ক্যারিয়ার, এটাই তোমার লাইফ। আমি আবারও বলছি, তুমি আমাদেরকে মানো, আমরা তোমাকে একটা সুন্দর সুন্দর ক্যারিয়ার উপহার দিব। আমাদের কথা শোনো, আমরা তোমাকে ভালো জায়গায় নিয়ে যাব। দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। যারা ভর্তি হইতে চাও অ্যাজ সুন অ্যাজ পসিবল ভর্তি হয়ে প্রথম ব্যাচে ভর্তি হয়ে যাও, কারণ প্রথম ব্যাচের ক্লাস আগে শুরু হবে, সবকিছু আগে পেয়ে যাবা, লেকচার শিট আগে পেয়ে যাবা, সবকিছু আগে আগে পেয়ে যাবা। প্রথম ব্যাচে ভর্তি হও। এখন ভাববা ভাইয়া ক্লাস শুরু হবে তো 15 দিন পরে, আমি এখন ভর্তি হয়ে কি করব? ভাই তুমি ভর্তি হওয়া মানে তোমার একটা কাজ এগিয়ে রাখলা, তুমি ভর্তি হওয়া মানে তোমার সিদ্ধান্তে তুমি কি এগিয়ে গেছো, তুমি ভর্তি হওয়া মানে তুমি আজকে থেকে পড়াশোনা শুরু করছো। আর তোমার কাছে যেই যেই বইগুলো আছে এগুলো পড়ো, বিশেষ করে টেক্সট বুক পড়বা। টেক্সট বুক কি করবা? পড়বা, চেষ্টা করো। ওকে, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ তোমাদেরকে কবুল করুক।